সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজের সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন জনাব মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, এবং সর্ববামে রয়েছেন আরেকজন সাবেক সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের দিনের যে উল্লেখযোগ্য শিরোনামগুলো একটু জানিয়ে দিতে চাই। প্রধান উপদেষ্টা আজকে জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে নিজেকে অপরাধী মনে করবেন, কমফোর্টেবল টাইম হলেই রোডম্যাপ ঘোষণা করবেন নির্বাচনের, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ, বলেছেন তারেক রহমান। সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ। আরেকটি শিরোনাম ছিল রাজনৈতিক শক্তির বাইরে নাগরিক সমাজের সাথেও বসার তাগিদ আলী রিয়াজের। শুধু নির্বাচন নয়, আরও ম্যান্ডেট আছে এই সরকারের, বলেছেন প্রেস সচিব। আরেকটি শিরোনাম ছিল স্বার্থ হাসিলের জন্য জুলাইয়ের চেতনার বিক্রেতাদের জুলাই গাদ্দার, বলেছেন জুলাই ঐক্যের নেতারা। না শুধরালে উৎখাতে মাঠে নামার হুঁশিয়ারি। আমরা আলোচনা শুরু করতে চাই বিশেষ করে আজকে প্রধান উপদেষ্টার সাথে যে 20 দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে সেটি নিয়ে আলোচনা শুরু করব। শুরুটা করতে চাই জনাব মোফাজ্জল করিম স্যার। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন দেশে কমফোর্টেবল পরিস্থিতি হলেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। আসলে প্রশ্ন হচ্ছে এই কমফোর্টেবল পরিস্থিতিটা কখন হবে এবং কমফোর্টেবলের সংজ্ঞাটা কি, ডেফিনেশন কি, কাহাকে বলে, কত প্রকার, কি কি। যেটা আপনার কাছে কমফোর্টেবল, যেমন আপনি এই যে সুন্দর একটা কোট পরেছেন, স্যুট পরেছেন, আমার কাছে হয়তো সেটা কমফোর্টেবল নয়। তেমনি আমি যে পাঞ্জাবি পরেছি, ইউসি, এই সমস্ত শব্দগুলো একটু মানে বলার আগে আর কি একটু বুঝে নিতে হবে যে যারা শ্রোতা, তারা কতটুকু কমফোর্টেবল ফিল করছে আমার কথা নিয়ে। তার কথাই কি স্যার রাজনৈতিক যে দলগুলো রয়েছে বা রাজনৈতিক নেতারা রয়েছে তারা কি কমফোর্টেবল ফিল করছেন? আমার মনে হয় এটা একটা ধোঁয়াশার সৃষ্টি করবে আর কি। সোজাসুজি সরাসরি কথাই বলা ভালো। কমফোর্টেবল না আনকমফোর্টেবল সেটা দরকার নেই। বলেন যে অমুক তারিখে আমি করব, নির্বাচন করব, এই কথাটা বলতে পারছেন না কেন, এটা একটা রহস্য বটে। অর্থাৎ যাহাকে রোডম্যাপ বলা হয়, এই রোডম্যাপ শব্দগুলো এটা কিন্তু আগে ছিল না, কয়েক বছর আগেও জানছো। আচ্ছা, এখন তো রোডম্যাপ সবাই বুঝে ফেলেছে কাকে বলে। তো কিন্তু কেন যে সুনির্দিষ্টভাবে বলতে অসুবিধা হচ্ছে, আমি এ ব্যাপারে ঠিক বুঝতে পারছি না। কিন্তু স্যার একটা ধারণা তো দেয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। তাহলে পরে ডিসেম্বর থেকে আরেকটা ডিসেম্বর বললে তো আরো ভালো হতো। মানে এটা একটু লম্বা হয়ে গেল না? ডিসেম্বর থেকে 6 মাস একটা নির্বাচন করতে হলে 6 মাস, আর তারপরে এখন থেকে যদি ধরেন তাহলে তো 6 মাস নয়, 1 বছর। তো একটা নির্বাচন করতে গেলে 1 বছর লাগে না বোধ হয়। কারণ যে সমস্ত প্রতিষ্ঠান নির্বাচন করবে এরা সকলে সরকারি বেতনভোগী কর্মচারী, কর্মকর্তা, তিনারা বহল তবিয়তের, তিনারা জানেন তাদের কাজটা কি, খুব ভালো করে জানেন। আচ্ছা, কিন্তু আসল খেলোয়াড় যারা, এরা তো, যাদের কথা বললাম, এরা তো রেফারি। আর খেলোয়াড় যারা, তাদেরকে আপনি মাঠের বাইরে রেখেছেন, কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই মাঠের বাইরে তারা ঘুমাচ্ছে, তা নয়। তারা তাদের কাজটা কিন্তু নীরবে করে যাচ্ছে। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলই আর কি, যদিও এটা প্রকাশ্য নয়, কিন্তু তাদের মানে আঙ্গিনাটা ঠিকভাবে পরিষ্কার বললে পরেই তারা নেমে পড়বে। আপনি বলে দেখুন, যে কোনো দল, তাই বলে ভুইফুর দলগুলোর কথা বলছি না, যে সমস্ত বনেদি দল, প্রতিষ্ঠিত দল, যেগুলোর একটা পরিচিতি যুগ যুগ ধরে আছে, তাদের কাছে দ্রুত একটা নির্বাচন করার কোনো বিষয়ই নয়। আপনি 3 মাস সময় দিয়ে বলেন তাদেরকে অমুক দিন নির্বাচন ঠিকই করতে পারবে। তো সেই জন্যে আমার মনে হয় এই জিনিসটাতে সরকারকে আমি পাস মার্ক দিতে পারছি না। অর্থাৎ ওই যে রোডম্যাপ বা আপনার পথরেখা, পথনকশা, হ্যাঁ, তো সেই জন্য এটা বোধহয় পরিষ্কার হয়ে যাওয়া ভালো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে করব, এটা কোনো কথা নয়। পরিষ্কারভাবে বলুন
যে ডিসেম্বর মাসে করব বা জানুয়ারি মাসে করব, তাও কমে আসুক, আমরা একটা ধারণা পাবো যে অমুক মাসে নির্বাচন হতে যাচ্ছে। যেটাই হোক না কেন, সকলের মনের আকাঙ্ক্ষা যেটা, যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়া চাই। কারণ যে মানুষটা আজ থেকে 20 বছর 25 বছর আগে যার বয়স ছিল ধরুন 17, 18 বা 19, 20, কেবল ভোটার হতে যাচ্ছে বা হয়ে গেছে আর কি, সে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে সে ভোট দেওয়ার জন্য ইয়ে হয়েছে। তার একটা পছন্দ অপছন্দ, তার একটা দল, তার একটা আদর্শ, তার একটা স্লোগান ছিল। কিন্তু দেখা গেল যে সব মানে গুড়ে বালি পড়ে গেছে। কি জন্যে? যে বা যারা এটাতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের নিয়ত মোটেই ভালো ছিল না। তারা জানতেন যে যদি একটা সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হয় তাহলে তাদের আসন টলটলায়মান হয়ে যাবে। তো ওই রিস্কের মধ্যে তারা না গিয়ে ধুত্তরি একটা ধামাচাপা দিয়ে করে ফেলো। তো ধামাটা এমনভাবে চাপা দিলেন, ধামা ভেঙে পড়লো। কারণ দিনের ভোট যদি আপনি রাত্রে করে ফেলেন তাহলে এটা তো আর কথা হলো না। যাই হোক, তো এখন একটা সুন্দর নির্বাচনের জন্য সমস্ত জাতি উন্মুখ হয়ে আছে, সকলের মনের আকাঙ্ক্ষা। ধরুন আপনি আমি, আমাদের যাদের বহু আগে আমাদের ভোট দেওয়ারই হয়েছে, আমাদের কাছে ভোটটা অত্যন্ত পরিচিত জিনিস, এবং ভোটের যে রোমাঞ্চটা, সেই রোমাঞ্চটা আপনার আমার মধ্যে বা বয়স্ক লোকের মধ্যে। কিন্তু যার বয়স 25 বা 30 বা 35, 40, সে কিন্তু বড় আশা করে করে 1টা 2টা 3টা নির্বাচন পার হয়ে গেছে, ভোটটা দিতে পারে নাই, বা দিলে পরেও আর কি এটার কি নতিজা হয়েছে, কি এটার কপালে কি হয়েছে সে ঠিক বুঝতে পারে না। সেই জন্যে সমস্ত জাতির প্রত্যাশা যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার বা আপনার সঙ্গী সাথীদের তো কোনো রকমের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কিছুই নাই, কোনো রকমের লক্ষ্যও নাই। আপনাদের একটাই লক্ষ্য যে জাতিকে একটা নির্বাচন উপহার দিবেন, এমন নির্বাচন যেটা আগে কখনো হয় নাই। বোধহয় তারেক রহমান সাহেব বোধহয় বলেছে আর কি, যে একটা নির্বাচন আমরা দেখতে চাই যেটা আর কি কোনোদিন এই জাতির ইতিহাসে এরকম সুন্দর। সত্যি এটা সকলেরই মনের কথা, এটা সবার মনের চাওয়া। জি, জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে একই বিষয়ে জানতে চাইবো যে এই যে নির্বাচন নিয়ে সাধারণ মানুষ হয়তো মুখিয়ে আছে, রাজনৈতিক দলগুলো অনেকে বলছে দ্রুত নির্বাচন দেওয়া দরকার, তারা হয়তো একটা রোড ম্যাপ চাচ্ছে, কিন্তু সরকার নির্বাচন প্রসঙ্গ নিয়ে আজকেও যে 20 দলের নেতাদের সাথে যেসব কথা বলেছেন সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? খুবই অস্পষ্ট এবং অনির্দিষ্ট, ভেগ কথাবার্তা। কমফোর্টেবল ফিল করলে বা পরিস্থিতি আসলে এটা কি মানে কি, তাই না? স্যার তো বললেন কমফোর্টেবল কাহাকে বলে, কত প্রকার কি কি। তো উনি বললেন যে 30শে জুনের পরে একদিনও যাবেন না, প্রয়োজনে স্ট্যাম্প পেপারে লিখে দেবেন। তো স্ট্যাম্প পেপারে তো এইসব লেখার দরকার পড়ে না চিফ এক্সিকিউটিভের বা আমাদের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী। এটা হয়তো বিশ্বাসযোগ্যতার প্রশ্ন থেকে বলেছেন। না না, স্ট্যাম্প পেপারের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, ওটা হলো প্রাইভেট বিষয়। আপনি কোনো জমি কিনলেন, ইয়া করলেন, আপনি কোর্টে গেলেন, এগুলো কার্টিস পেপার, স্ট্যাম্প পেপার আমরা মানে বহু ব্যবহার করেছি, নিজের জন্য কখনই ব্যবহার করতে হয়নি। বা কোনো একটা অ্যাফিডেভিট করবেন, তো এই আমরা তো প্রধান উপদেষ্টার কাছে কোনো অ্যাফিডেভিট কেউ চায়নি, তো সুতরাং ওনার স্ট্যাম্প পেপারে অ্যাফিডেভিট করার তো কোনো দরকার নেই। তো তারপরে জুনের পরে আপনি ধরেন যে এই যে স্যার যেটা বললেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত 6 মাস সময় একটা দীর্ঘ সময়, তার চেয়ে ইম্পর্টেন্ট এজেন্ডা ওখানে আছে যে এই ফেব্রুয়ারি মাসের পরেই রমজান, ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তো এবং তারপরে মে মাস থেকে ফ্লাশ ফ্লাড হবে, সাদের অঞ্চলে পানি এসে যাবে। জুন মাসে প্রচণ্ড বৃষ্টি, গরম, এটা নির্বাচন উপযুক্ত সময় নয়। জুন মাসে একবারই বাংলাদেশে এবং পাকিস্তানের ইতিহাসে একবারই নির্বাচন হয়েছে, সেটা 12ই জুন 1996 সালে। সেটা কি আগের এক্সাম্পল ধরে কি না, তত্ত্বাবধায়ক সরকার, আগের এক্সাম্পল ধরার কোনো কারণ নেই, কারণ তখন 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটা তত্ত্বাবধায়ক সরকার, তাদের 90 ডেজ টাইম ছিল। উনার তো টাইম 90 ডেজ না যে উনাকে ওইটাতেই করতে হবে। সো উনার তো অলরেডি 10 মাস হয়ে গেছে, দেন আরও সময়, যদি ডিসেম্বরও করেন তাহলে আরও 7 মাস সময় আপনার কাছে, বা আরও 8 মাস সময় পাচ্ছেন, মানে 18 মাস হয়ে যাচ্ছে, 1.5 বছর। তো এই জন্য নির্বাচনের ব্যাপারটা একদম নিশ্চিতভাবে বলা উচিত যে কবে নির্বাচন করব, এবং নির্বাচন করার জন্য যে ফোর্সেস দরকার
সেটা আছে। হ্যাঁ, তাদের মধ্যে কেউ কেউ হয়তো দুষ্ট লোক ছিল, খারাপ কাজ করেছে, কেউ রাতে ভোট করেছে, কেউ স্ট্যাম্পিং করেছে, কেউ ঠিকমতো দায়িত্ব পালন করেনি। আপনি তাদেরকে নিউট্রাল করেন, সরিয়ে ফেলেন, এবং তারপরে আপনার লোক আছে, 12 লক্ষ কর্মচারী লাগবে আপনার এই ভোট করার জন্য। সুতরাং সরকার চাইলে সেই কর্মচারী দিয়ে ভোট করতে পারে। এবং এই যে সবাই তো আর গত 10 বছরে রিক্রুট হয়নি, তারা তো ফিল্ডে নেই। আপনি যদি একজন চাকরিজীবী 35 বছর চাকরি করে, 30 থেকে 35 বছর, 30 হিসাব করলে দেখেন না, 2001 সাল থেকে যারা চাকরিতে আছেন তারাই তো আছেন। তখন তো বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে 2006-08 তো একটা 111 সরকার ছিল, তখনও লোকজন চাকরি পেয়েছে না, এর আগেও চাকরি পেয়েছে। সুতরাং সকলকে আপনি মনে করতেছেন যে সকলকে সরিয়ে সব কিছু ঠিক করে নির্বাচন, এরকম একটা অস্পষ্টতা, এবং এটা নিয়ে আসলে একটা টানাপোড়েন হবে, এবং এই টানাপোড়েনটা জাতির জন্য ভালো হবে না। কিন্তু যেই সংস্কারের কথাগুলো আমরা বলছিলাম, বা জুলাই ম্যান্ডেট বা জুলাই যেই আন্দোলন হয়েছে, সেটার যে লক্ষ্য ছিল, সেটার লক্ষ্য কি ছিল একমাত্র নির্বাচন, না সংস্কারও লক্ষ্য ছিল? ওইটা তো পরে জানতে পারলাম, আপনিও পরে জানতে পারছেন। আপনি জুলাই 5ই আগস্ট থেকে আমি জানছি, আমরা কেউ জানছি যে আপনাদের এই ম্যান্ডেট নিয়ে আপনারা আসছেন, তখন তো এক দফা দিলেন। তার আগে ছিল কোটা, তারপরে বললেন যে না, এটা ফ্যাসিস্ট সরকার, এক দফা উনি বিদায় নেয়। তখন তো আপনি ঘোষণা করেননি। আপনি 90 সালের কথা চিন্তা করেন, রাজনৈতিক দলগুলো কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ঘোষণা করেছিল স্যার, তাই না? একটা রূপরেখা দিয়ে দিছিল যে এরশাদ সাহেব যদি রিজাইন করে কি হবে, কিভাবে তত্ত্বাবধায়ক সরকারটা হবে, কোনো কিছুই তো ছিল না। তারপরেও আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, তারা ফিরে আসুক এটা চাই না, ফ্যাসিবাদ যাতে না আসে সেই জন্য কিছু সংস্কার করতে হবে। আপনি সংস্কার নিয়ে আলোচনা করেন। এই তো এই গত 8 মাস ধরে, 10 মাস বলবো না, 8 মাস ধরে শুনছি অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বর, আরেকটু বেশি সংস্কার হলে জুন। তো এই অল্প কিছু কি আপনি জানেন? মানে আপনি তো মিডিয়াতে আছেন, আমি তো জানি না কতটুকু হলে অল্প হয়, কতটুকু অল্প। মানে অল্প তাহলে তো একটা বলতে হবে যে এই 20টা সংস্কার হলে আমরা ডিসেম্বরে করব, বা এই 40টা বা 50টা 100টা সংস্কার হলে আমরা জুনে করব, সেটা তো ক্লিয়ার না। কিন্তু যেই 5টি বিষয় সংস্কার কাজ শুরু হয়েছে, সেই 5টি শেষ করতে আসলে কতদিন লাগবে? সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার কখনো শেষ হবে না। আপনি আজকে সংস্কার করবেন, আবার 3 মাস পরে মনে হবে যে এই সংস্কার করা দরকার। দেখেন না, আমাদের যে কর্মচারী যে আইন, সেই আইন তো কিছুদিন আগে হয়েছে, এবং সুন্দর করে একটা আইন প্রণয়ন করা হয়েছে, কর্মচারীদের কিছুটা সুরক্ষা ছিল। এখন আপনার হঠাৎ করে সরকারের মনে হলো, সংস্কার তো নয় এটা কোনো, তবে সরকারের মনে হলো যে 1979 সালের যে একটা কালো আইন ছিল, ওটার যে সমস্ত ধারা ছিল, ওই আইন দিয়ে এটাকে কালো আইনটাকে আবার এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। যেখানে এই সরকারের হওয়ার কথা ছিল গণতান্ত্রিক, যেখানে এই সরকারের হওয়ার কথা ছিল মানবিক, সেখানে আপনি জঙ্গলি আইনগুলো বাতিল হবে এই সরকারের সময়, না করে আপনি আরও জঙ্গলি আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিল হবে, আপনি স্পেশাল পাওয়ার অ্যাক্ট ব্যবহার করছেন, আপনার ডিজিটাল সিকিউরিটি আইন, সাইবার সিকিউরিটি আইন, এগুলো বাতিল হবে। কোনোটাই বাতিল হচ্ছে হয়নি। যেগুলো তাদের পক্ষে করা সম্ভব, যে সমস্ত জিনিসগুলো ইজি, মানে কোনো পলিটিক্যাল ডিবেট নাই, সমস্ত পলিটিক্যাল পার্টি, সুশীল সমাজে কি কি আলোচনা করে বলছে না, মিডিয়া সবাই মিলে জানে যে আমাদের কি কি খারাপ খারাপ জিনিস আছে, খারাপ খারাপ জিনিসগুলো আমরা বাতিল করতে পারি, বাতিল করে না তো না করে আপনি সংস্কার সংস্কার সংস্কার। এখন হচ্ছে কি, এটা একটা খেলার মতো হয়ে গেছে, দিস ইজ এ গেম। এখন কারো মনে হবে যে বাচ্চারা লেখাপড়ার সময় বলে না, আমাকে চকলেট দাও, না লেখাপড়া করবো না, দেন আপনি তাকে 2টা চকলেট। আরেকটা বাচ্চা বললো আমাকে আইসক্রিম না দিলে আমি লেখাপড়া করবো না। তো এরকম জায়গায় কি আমরা চলে যাচ্ছি নাকি এইসব জিনিস নিয়ে? তো আমাদেরকে তো ক্লিয়ার কাট, পরিষ্কার একটা ভাবনা থাকতে হবে, এবং এটা ডিক্লেয়ার করতে হবে, ঘোষিত করতে হবে যে এই ঘোষণা আমার। সেই ডেট আপনি টাইম ফ্রেম সবই দিতে পারবেন, এবং একটা নির্বাচন করা সম্ভব। আমাদের এই যে জনবল আছে, আমাদের প্রাইভেট জনবল যেটা আছে, প্রাইভেট কোম্পানি থেকে যারা কাজ করেন, তাদেরকেও কিন্তু ইলেকশনে নেওয়া হয়। সুতরাং আপনার এই জনবল দিয়ে, আপনার পুলিশকে দিয়ে নির্বাচন করা সম্ভব। একটা পয়েন্ট কিছু কিছু রাজনৈতিক দল বলে, উনিও বলছেন যে পুলিশ তো মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা নিয়ন্ত্রণ নেই। এটা কার দায়িত্ব? এটা কি আমার দায়িত্ব, আপনার দায়িত্ব? এটা কি কোনো রাজনৈতিক দলের দায়িত্ব? যে সরকার চালাবে তার দায়িত্ব এটা। আপনি 10 মাসের মধ্যে পুলিশকে ঠিক মতো কাজে লাগাতে পারতেছেন না কেন? কেউ কাজে লাগলে তার উপরে আপনি চাপ সৃষ্টি করেন। ধানমন্ডি থানার ওসি এই যে মবের করছে, মব করার জন্য আপনি দেখেছেন নিশ্চয়ই ভিডিওটা, কি ধরনের আচরণ সেই মবের, মানে দেশটা মনে হয় ওনাদের দেশ। তো তারপর তাদেরকে ধরে নিয়ে গেলো, অ্যারেস্ট করলো, তারপর আপনি যা ছাড়িয়ে আনলেন। আপনি এইখানে এনসিপি যখন মিটিং মিছিল করে, ঘেরাও করে, ওখানে স্টেজ বানায়, আপনি তাদের ঠান্ডা পানি খাওয়ান এবং খাবার দেন। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে পিটা, মানে একটা, তাহলে এই একই পুলিশ, রমনার ডিসি, রমনার এসি বা পুলিশ কমিশনার
তো একই সপ্তাহের মধ্যে 2 রকম আদেশ দিলে কেমনে পালন করবে? একজনে পানি খাওয়াইতে বলবেন, আরেকজনে মার দিতে বলবেন। তো এইটা হলো সরকারের একটা নিদারুণ ব্যর্থতা, এবং সরকার পরিষ্কার না, সরকার কি করতে চায় নিজে পরিষ্কার না, সেই কারণে সরকার পুলিশকে ঠিকমতো কাজে লাগাতে পারছে না। এখন বলে যে পুলিশ ঠিক না হলে তো আমরা নির্বাচন দিতে পারবো না, সেটাও আরেকটা অজুহাত। অনেকটা থাকে তো, এটা একটা অজুহাত যে পুলিশকে আমরা ঠিক করি। পুলিশ ঠিক করার দায়িত্ব আপনার। 10 মাস ইজ এনাফ টাইম টু অর্গানাইজ এ রেজিমেন্টেড ফোর্স। এটা তো পুলিশ তো চাকরি করে, সরকারি চাকরি, গণকর্মচারী, তারা চাকরি করে, তাদের নিয়ম কানুন আছে, তাদের নিয়ম মানতে হয়, রুলস অ্যান্ড রেগুলেশন আছে। পুলিশের জন্য একদম হাজার হাজার রুলস আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি অর্গানাইজ করতে পারছেন না, নেতৃত্ব দিতে পারছেন না। এর দায় কি জনগণ নেবে নাকি? জি স্যার, আপনার কাছে জানতে চাই, প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে দেশে এক ধরনের যুদ্ধাবস্থার পরিস্থিতি চলছে। তিনি এমন মন্তব্য করেছেন যে বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর থেকেই দেশে এক ধরনের ষড়যন্ত্র চলছে, নানা পক্ষ থেকে ষড়যন্ত্র করছে। কারা করছে এই ষড়যন্ত্র আসলে? মূলত আমি জানি না কারা করছে, হয়তো মাননীয় প্রধান উপদেষ্টা জানতে পারেন। তো উনি জানেন, তাহলে তো উনি ব্যবস্থা তো নেবেন যারা ষড়যন্ত্র করছে, এবং সেই ষড়যন্ত্রটা যদি মানে একদম দেশের প্রতীয়মান হয় যে এটা অত্যন্ত ক্ষতিকারক, ইমিডিয়েটলি এটাকে শুড বি নিপড ইন দি বাড, বিকশিত প্রকাশিত হওয়ার আগেই এটাকে তো করুন, ব্যবস্থা নিন। আপনার কাছে তো সব ব্যবস্থা আছেই আর কি। তো ষড়যন্ত্রর কথা, এটা কিন্তু রাজনৈতিক একটা শব্দ, এবং এটা সব সময়, এমনকি অন্তর্বর্তী না, বিভিন্ন সময় আমরা শুনে আসছি যে সমস্ত সরকার থাকে তাদের সময় ষড়যন্ত্রের গন্ধ পাই। এই যে আমাদের 15-16 বছর যারা শাসন করে গেলেন, এরাও প্রায় ষড়যন্ত্র বলতেন, যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। তাদের কি কোনো ষড়যন্ত্র থাকতে পারে? মানে যখন ক্ষমতায় ছিলেন তখন না, এখনকার কথা বলা হচ্ছে স্যার, এখন তো তারা তো এখন নাই, সেই ফ্যাসিবাদ বা যারা পদচ্যুত, তাদের কি কোনো ষড়যন্ত্র থাকতে পারে? বিচিত্র না, তার কারণ তারা তো নিশ্চয়ই একটা মরণ কামড়, যেটাকে বলা হয়, দেবে, একদম নিশ্চিন্ন হবে না। আমরা আপাতত দেখতে পাচ্ছি একটা পিটিয়ে একটা সাপকে আপনি মেরে ফেলেছেন, আপনি একটা নিশ্চিন্ত হয়ে গেছেন, কিন্তু সাপের লেজের মধ্যেও কিন্তু বিষ থাকে। অতএব সেই লেজটা যদি আবার নাড়াচাড়া দিয়ে কিছু করে, অতএব এটা নিশ্চিন্ত হওয়ার কোনো উপায় নাই যে যারা 15-16 বছর দেশটাকে নিজেদের মতো করে চালিয়েছে এবং তার থেকে অনেক ফায়দা লুটেছে, এই অনেক ফায়দা, মানে এই 100 টাকার জায়গায় 1000 টাকা, তা নয়, 10 গুণ 20 গুণ নয়, অকল্পনীয়। তারা যে খুব সহজেই ছেড়ে দেবে। তার চাইতে বড় কথা হচ্ছে, বর্তমানে তারা যেরকমভাবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত হলো, অপদস্থ হলো, তাদের যে মান সম্মান যা সমস্ত ভুলুণ্ঠিত হলো, এটার জন্য তো তাদের একটা বিরাট রকমের অন্তর্জ্বালা আছে এবং একটা সুদ নেওয়ার চেষ্টা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, সেই প্রতিশোধ নেওয়া বা ব্যবস্থা নেওয়ার জন্য যদি কেউ বাতাস দেয় পাশে থেকে বসে বসে, যাও আমি আছি, লড়ো গিয়ে, তাহলে তো আর কথাই নেই, একেবারে দ্বিগুণ তেজে এগিয়ে যাবে। জি স্যার, আমরা আলোচনা করব, ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে আবারও স্বাগত। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব মোফাজ্জল করিম এবং আছেন জনাব আবু আলম শহীদ খান। আমরা বিরতির আগে মোফাজ্জল করিম আপনার সাথে কথা বলছিলাম, যেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে আসলে দেশ একটা সংকটের মধ্যে আছে বা যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে বলে প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, এই ষড়যন্ত্রের যে গন্ধ বা ষড়যন্ত্রের যে তত্ত্বের কথা বলা হচ্ছে, আসলে এটা কবে নাগাদ শেষ হবে? এটা কি এই সরকার যে নির্বাচনকালীন সময়ের কথা বলছে, এই সময়ের মধ্যে এই ষড়যন্ত্র দূর করা সম্ভব? এটা আমি বলতে পারি না, কোনো মহাজাতক, কোনো গণক ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করেন কবে শেষ হবে। তবে বললাম তো যে আপনার বা যখন যারা ক্ষমতায় থাকবে, তারা সব সময় এই থিওরিটা ছাড়বে যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বা স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের উন্নয়ন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের ধর্ম, যে কোনো ইস্যু নিয়ে ষড়যন্ত্র বলে নিজের দায়িত্ব থেকে একটু সরে যাওয়া বা মানুষকে একটু চাঙ্গা করে তোলা, এই জন্য ষড়যন্ত্র কথাটা খুব
ভালোই শোনায় আর কি। তো আসলে ষড়যন্ত্র বর্তমান প্রেক্ষিতে ষড়যন্ত্র তো চলবেই, কারণ যারা প্রায় 1.5 যুগ ধরে মানে মাখন মালাই খাইয়া অভ্যস্ত ছিল এবং দেশে বিদেশে খেয়েছে সেটা, তারা যে এত সহজে মানে দে উইল নট লিভ এনি স্টোন আনটার্নড, একেবারে মানে দেশের নিজেদের সর্বশেষ রক্তবিন্দুটা দিয়েও চেষ্টা করবে আর কি যে আবার টু স্টেজ এ কাম ব্যাক, এবং তার জন্যে যত রকমের ষড়যন্ত্র আছে করতে পারে। তবে আমি জেনে শুনে বলছি না, আমি অনুমান করছি এটা স্বাভাবিক, এটা মনুষ্য ধর্ম। একটা বড় পরাজয়ের পরে কি করে এটার প্রতিশোধ নেওয়া যায় সেটা। আর যেটা একটু আগে বলছিলাম যে একটি প্রাণীর লেজের মধ্যেও বিষ থাকে, অতএব সে লেজটা নাড়া দিয়ে কিছু করতে পারে কিনা সেই চেষ্টাটা করে, শেষ পর্যন্ত করে। আর সেখানে যদি ওই কোনো রকমের যদি সহায়ক শক্তি থাকে তাহলে তো আরো কথাই নাই আর কি। এটা এজন্যে আমাদের যে একটা ভয়াবহ পরিস্থিতি এখন চলছে, যেটার ইঙ্গিত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, এটা উড়িয়ে দেওয়া যায় না। আর ঠিকই আমরা ভয়াবহ অবস্থার মধ্যে, তবে সেটা বিভিন্ন দিক থেকে, খালি যে ওই যারা চলে গেছে বা যারা পালিয়ে গেছে তাদের থেকে যে তা নয়, আপনার আমাদের আশেপাশেও যারা আছেন সব দিক থেকেই আর কি আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আমরা আছি, এটা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আপনি আমাকে যদি এরপরে বলেন তাহলে এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি, একটা আছে, সেটা হচ্ছে ওই যে ৭১-এর আগে যে স্বাধীনতার মূল মন্ত্র যেটা হয়েছিল কি জাতীয় ঐক্য, যে যা করো, কেউ বামপন্থী রাজনীতি করতেছো, কেউ ডানপন্থী করতেছো, কেউ মধ্যপন্থী, কেউ এটা সেটা, সবাই আসো আমরা এখন একটার জন্য ঐক্যবদ্ধ হই। এইভাবে এখন জাতিটা যদি ঐক্যবদ্ধ হয় যে না যা গেছে গেছে 1.5 যুগ ধরে সেটা শেষ, এখন এই জাতি, কারণ এই জাতির সবচেয়ে বড় সম্পদ যেটা, সেটা পৃথিবীর বহু দেশের নাই, সেটা হচ্ছে মানব সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষগুলাকে, আর যাই হোক যতই আর কি আমরা গাল খাই বকাদিক মানুষে আমাদের, কিন্তু এটা তো ঠিক আমাদের একটা যে মানে জনশক্তি যেটা আর কি, তারা লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, কোনো রকম করে বিদেশে যায়, সেখানে গিয়ে দেখা যায় ওরে বাবা সে মস্ত বড় একটা শ্রমিক, এমন যে আরও যে 50টা দেশ থেকে এসছে ওদেরকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, আর যে তার নিয়োগকর্তা সে বলতেছে ও এই দায়িত্ব এটা না এরা না, ওই যে বাংলাদেশ থেকে যে ছেলেটা এসছে তাকে দাও। এটা আমার অভিজ্ঞতা, সাহসিকতার পরিচয় দিয়ে থাকে, অনেক ভূমিকা রাখছে রেমিটেন্স আইও। জনাব শহীদ খান, আপনার কাছেও জানবো যে প্রধান উপদেষ্টা আজকে বলেছেন দেশ একটা বড় সংকটের মধ্যে রয়েছে, তিনি এই সংকটের জন্য একটি দেশের আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথাও ইঙ্গিত করেছেন। আসলেই কি এরকম কোনো আধিপত্যবাদ বাংলাদেশকে কোনোভাবে সংকটের মধ্যে ঠেলে দিচ্ছে কিনা? না, আমরা তো একটা সংকটের মধ্যে আছি, এটাতে তো কোনো মানে দ্বিমত করার কিছু নাই। এখন সংকটটা কিসের? সংকট হচ্ছে যে আপনি নির্বাচনটা কবে করবেন এবং নির্বাচিত সরকারের কাছে কিভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে, কারণ এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং ওই বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তো একটা রাজনৈতিক টানাপোড়েন এবং ওইটাকে একটা সংকট থাকবে। তার মধ্যে যুক্ত হয়েছে ধরেন এই যে 15 বছরের শাসন একটানা, 10 বছর নির্বাচন হয় না, কোনো ভোট হয়নি, তো যার ফলে যে বিভিন্ন সেক্টরে যে নিচে নেমে গেছি আমরা, আমাদের যে যা যেখানে দেওয়ার কথা তার চেয়ে নিচে নেমে গেছে, সমস্ত সেক্টরে একটা সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকটগুলো তো মোকাবিলা করতে হবে। এখন তার পাশাপাশি স্যার যেটা বললেন যে ষড়যন্ত্র তত্ত্ব খুব ভেরি পপুলার তত্ত্ব, এবং ষড়যন্ত্র তত্ত্ব চালু করলেই এটা মানুষ বিশ্বাস করা শুরু করে, সবাই করে এটা, পৃথিবীর উন্নত দেশগুলো তো এরকম ষড়যন্ত্র তত্ত্ব আছে। এখন আপনি ষড়যন্ত্র তত্ত্ব ব্যবহার করে নিজের দায় ঘুচাবেন কিভাবে? ব্যর্থতা, যাদের ব্যর্থতা থাকে তারা এইসব ষড়যন্ত্র খুঁজতে থাকে, আমি এটা করতে পারতেছি না, বিগত ষড়যন্ত্র হচ্ছে। আর এই ষড়যন্ত্রের সাথে আপনি আপনার পার্শ্ববর্তী দেশগুলোকে যদি যুক্ত করেন কোনো না কোনো কারণে, ডক্টর ইউনূস যেটা ইতিমধ্যে করেছেন 2-1 বার, যেমন উনি 7 সিস্টার নিয়ে মন্তব্য করেছিলেন প্যারিসে বসে থেকে এই দায়িত্ব নেওয়ার আগে, তখন উনি নাগরিক ছিলেন বলে দেন। আবার চীনে যে তিনি 7 সিস্টার নিয়ে মন্তব্য করেছেন, ল্যান্ডলক আমাদের বন্দর
বন্দর এবং করিডোরের ব্যাপারগুলো উনি সামনে নিয়ে আসছেন। তো যার ফলে হবে কি যে আপনি এগুলোর মধ্য দিয়ে প্রতিবেশী দেশের সাথে, প্রতিবেশী দেশের ব্যাপারে আমাদের তো পরিষ্কার আইডিয়া যে প্রতিবেশী দেশ আমাদের ভালো চায় না, মনে করেন, হতে পারে আপনি এটা মনে করতে পারেন। প্রতিবেশী দেশ আমাদেরকে শোষণ করতে চায়, মনে করতে পারেন। প্রতিবেশী দেশের কাছে কখনো ন্যায্য হিসাব পাইলাম না পানির, মানে পানির ব্যাপারে তো আমরা অনেক কনসার্ন। প্রতিবেশী দেশ বর্ডারে আমাদের লোকজন মেরে ফেলে গুলি করে। তিনি এমনটিও মেনশন করেছেন যে দেশের পরিবর্তন স্বীকার করতে চায় না। হ্যাঁ, তো এখন আপনি প্রতিবেশী দেশের, আপনি মোটা দাগে তো কয়েকটা আইটেম আছেই যেগুলো নিয়ে প্রতিবেশী দেশের সাথে আমাদের নেগোসিয়েট করতে হবে, এবং আমি প্রতিবেশী বদলাতে পারবো না, এবং হাজার হাজার মাইল বর্ডার আপনার। তো এখন এই যে রাজনৈতিক সমাধানটা আমরা যদি নিজেদের মধ্যে করতে না পারি, এবং তারপরে যদি বলি যে না প্রতিবেশী দেশ এই যে পরিবর্তন এটাকে মেনে নিতে পারেনি, তো মেনে নিতে পারেনি তো কী করতেছে প্রতিবেশী দেশ? তাহলে এটা প্রমাণক হিসেবে তো সামনে আনতে হবে যে প্রতিবেশী দেশ কাউকে অস্ত্র দিয়ে পাঠালো কিনা, প্রতিবেশী দেশ এখানে অর্গানাইজ করার জন্য টাকা পয়সা খরচ করতেছে কিনা, এগুলো তো প্রমাণক দিয়ে বোঝাতে হবে। তো আমি তো দেখি এখন আমাদের যে সংকট, সেই সংকটটা পুরোপুরি অভ্যন্তরীণ। আর ওদের সাথে আমাদের যে সংকট ছিল প্রতিবেশী দেশের সাথে, এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। সেটা ঠিক মতো নেগোসিয়েট করে আমাকে আমার ন্যায্যতা ফিরিয়ে আনতে হবে, আমাকে আমার সোভারেন্টি, আমার যে স্বাধীনতা এবং আমাদের যে ঐক্যমত্য আছে সেটার ভিত্তিতে তাদের সাথে আমাদের আলাপ আলোচনা করে জিনিসটা ঠিক করতে হবে। এবং এটাই ঠিক করে। আমেরিকার পাশে কানাডা আছে না, কানাডা কি সব বিষয়ে আমেরিকার তাকে করে? আমেরিকা একটা দাদার মতো আচরণ করে, মাঝে মধ্যে ঠাস ঠাস অর্ডার করে। যেমন ধরেন একটা উদাহরণ, আগে আমেরিকান সিটিজেন বা আমেরিকান ইমিগ্রেন্ট যারা গ্রিন কার্ড আছে তারা কানাডায় যখন তখন আসতে পারে, বাট কানাডায় যাদের গ্রিন কার্ড আছে দে আর নট অ্যালাউড টু গো টু আমেরিকা, তাদের ভিসা লাগবে। তো দিছে না ওইটা, তাই এখন কানাডা কী করবে? নো ওয়ে, কিছু করার নাই। সুতরাং কতগুলো জিনিস থাকবে যেগুলো আপনি রিজলভ করতে পারেন, আর কতগুলো জিনিস থাকবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে রিজলভ করতে হবে। মায়ানমারের সাথে যদি আমাদের কোনো সমস্যা হয়, এটা তো বর্ডারে আলাপ আলোচনা করে রিজলভ করতে হবে। আরাকান আর্মি যদি ওখানে অ্যাক্টিভ থাকে, তাহলে এটার ব্যাপারেও মায়ানমার সরকার এবং আরাকান আর্মি সবার সাথে, সব কর্তৃপক্ষের সাথে আলাপ করে এগুলো রিজলভ করতে হবে। সংকট থাকবে, আর সংকট ছাড়া কোনো দেশ নেই। সংকট তো সরকারের কাজ, সংকট মোকাবেলা করা। স্যার, আপনি কি মনে করেন যে সংকটটা আসলে আমাদের অভ্যন্তরীণ সংকট? অভ্যন্তরীণ তো বটেই, এবং এর সঙ্গে আমি একটু যোগ করতে চাই, যার সঙ্গে আমার 15-20 বছরের একটা প্রেম প্রীতি ভালোবাসার একটা সাংঘাতিক রকমের একটা সম্পর্ক ছিল, সে এখন আর নাই। আহারে, সে আবার ফিরে আসবে কিনা, যদি না আসে তাহলে আমার এই চোখের পানি ফেলতে ফেলতে আমি তো শেষ হয়ে যাব, এই যে ফিলিংটা। এবং তাকে যদি কোনো রকমে আবার ফিরে পাই, তার নাথিং লাইক দ্যাট, এটা কিন্তু কাজ করছে, এটা ঠিক। এবং এটা অনস্বীকার্য যে ওই 15-20 বছরে যে সম্পর্ক দুইজনের মধ্যে ছিল, বা দুইজনই বললাম, দেশ না বলে, তো সেই সম্পর্ক তো অতুলনীয়, এটা ফিরে পাওয়া। তো অতএব মনে প্রাণে এটা আমরা চেষ্টা করব সেই আগের যে বা যারা ছিলেন আমাদের ভালোবাসার পাত্র পাত্রী, তাদের যেন হয়। তো অতএব আমাদের ওটা মনে রাখতে হবে যে আমাদের পথটা এটা কুসুমাস্তীর্ণ নয়। এখানে আমরা আমাদের সভরেন্টি, এটা কোনো অবস্থাতেই আমরা এটাকে বিমর্ষ হতে দিতে পারবো না, নষ্ট হতে দূরের কথা, এমনকি একটু ম্লান হতেও দিতে পারবো না সভরেন্টি। কারণ এই সভরেন্টির জন্যই তো 30 লাখ শহীদ হয়েছে, এই সভরেন্টির জন্যই তো আমরা সবাই মনে প্রাণে কামনা করেছি, দোয়া করেছি যে কি আমরা একটা স্বাধীন দেশ চাই। সেই স্বাধীন দেশে কেউ এসে দাদাগিরি করবেন, কেউ এসে প্রেম প্রীতি ভালোবাসা দিয়া একেবারে সব নিয়ে নেবেন, তা হয় না। এই প্রেম প্রীতি ভালোবাসাটা নিজেদের মধ্যেই থাকুক। এখানের মধ্যে হ্যাঁ, এখানে আপনি যদি একটা পজিশনে থাকেন যেখানে আছেন আপনি, আলহামদুলিল্লাহ, আমি সেখানে যেতে চাই, তো যাই, ভালো, ঠিক আছে। কিন্তু তৃতীয় একজন পক্ষ এসে আমাদের দুইজনের মধ্যে থেকে সেটা দুইজনের মধ্যে যেটা সীমাবদ্ধ থাকার কথা, সেটার মধ্যে নাক গলাবে এবং তার ইচ্ছা মতো সে আমাকে সাংঘাতিক ভালোবাসে, সেই জন্য আমাকেই সে দেখতে চায়, এটা তো হতে পারে না।
এখানে তার কোনো এখতিয়ার নাই। এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং এই দেশ এরকম একটি দেশ যেখানে মানুষ অমূল্য জীবন দিয়ে, রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। এটা কোনো আলোচনার টেবিলে স্বাধীন হয় নাই। তো এই জন্যে আমি বলছি যে আমার মনে হয় এই বিষয়গুলো মাথায় রেখে নিজেদের মধ্যে, আমাদের 18 কোটি বা 17 কোটি বা 17.5 কোটি মানুষের মধ্যে যে ঐক্যটা, এটাকে ঠিকমতো রাখতে হবে। সেই ঐক্যটা কি স্যার এখন ঠিকমতো আছে? ঠিকমতো আছে এটা বললে পরে অতিশয়োক্তি হবে। এটার মধ্যে অনেক রকমের ফাটল আছে, থাকা স্বাভাবিক। সবাই যে এক ধরনের রাজনীতি করবে, সবাই যে ডানপন্থী বা বামপন্থী রাজনীতি করবে, তার তো কোনো কথা নেই। কিন্তু এর মধ্যে মৌলিক কতগুলো বিষয়ে, কেমন, যেমন আপনি আপনার রাজনীতি আপনি করবেন, শহীদ তার রাজনীতি সে করবে, আমি আমারটা করব। কিন্তু কেউ কারোর সঙ্গে আমাদের বলছি না যে না ওনার দলের মধ্যে জয়েন করো, ওনার এটা ইয়ে করো, নিজেরটা বিসর্জন দাও, তা না। তবে এটা ঠিক যে আমরা আপনার প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে আদর্শ নীতি, আপনার যে লক্ষ্য, সেগুলোর প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমি একমত না হতে পারি, কিন্তু আপনার মতাদর্শ, আপনার আদর্শের প্রতি আমার শ্রদ্ধা থাকতে হবে। এইটাই দেখা যাচ্ছে একটু অভাব আছে। জি, জনাব শহীদ খান, আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইবো। আজকে প্রধান উপদেষ্টা আরেকটি কথা বলেছেন যে তিনি যদি সুষ্ঠু নির্বাচন দিতে না পারেন তাহলে নিজেকে অপরাধী মনে করবেন। আর তার এই মন্তব্যের কারণ কি? তিনি কি আসলে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে বা সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া নিয়ে কোনো ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন? না, কারো বক্তব্যের তো আমরা অনেক রকম অ্যানালাইসিস করতে পারি। তো এটা তো একটা খুবই ভালো বক্তব্য যে আমি যদি সুষ্ঠু নির্বাচন দিতে না পারি আমি অপরাধী ফিল করবো। মানে আমার ওই অর্থে যদি ধরেন যে তার আন্তরিকতা আছে, তার সদিচ্ছা আছে, সেটা তুলে ধরার জন্য তিনি এই কথাটা বলছেন। সুতরাং এটাকে আমি ওই নেগেটিভ সেন্সে নিয়ে যাই, অর্ধেক গ্লাস খালি আর অর্ধেক গ্লাস ফুলের মতো করবো যে না উনি বোধহয় ভয় পাচ্ছেন যে সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। আবার উনি আইন শৃঙ্খলা পরিস্থিতির রেফারেন্সে বলছেন এই পরিস্থিতিতে নির্বাচন করাটা একটা রিস্কি বিষয়। তো এগুলো অনেক আলোচনা হবে, কিন্তু আলোচনার মধ্যে দিয়ে আপনার সার জিনিসটাকে বের করে আনতে হবে যে আমরা একটা ভালো নির্বাচন চাই এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রধান কাজ, এবং বিচার করা ওটাও ধরতে হবে। বিচার তো চলবে, বিচার তো একদিনে, 1 মাসে, 2 মাসে, 6 মাসে বা 1 বছরে শেষ হবে না। কিন্তু আজকে প্রেস সেক্রেটারি বলেছেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকার নয় এটা, যে শুধু নির্বাচন দিয়ে চলে যাবে। এই সরকারের অনেকগুলো ম্যান্ডেট রয়েছে। আসলে কি অনেক ম্যান্ডেট রয়েছে? কোথায় ছিলেন? এএফপিতে ছিলেন যখন, তুমি কি আগে এইসব কথা বলছেন নাই কোনোদিন? এখন হঠাৎ করে উনাকে কে ম্যান্ডেট দিল? আপনি যদি প্রেস সেক্রেটারির কথা, উনাকে ম্যান্ডেট কে দিয়েছে ভাই? আমি তো জানি না, আই এম ভেরি সরি, আমি তো দেখি নাই কোনোদিন যে কোনো একটা ম্যান্ডেট নিয়ে সরকারের মুখপাত্র 5ই আগস্টের। হ্যাঁ, উনি বলতে পারেন, আমি সেটাই বলছি। 5ই আগস্টের আগে কি কি ম্যান্ডেট, এটা নিয়ে আমরা আলোচনা করারই সুযোগ পাইনি, পাইনি। আমরা যাই কিছু আলোচনা করতেছি এখন সরকার গঠন হওয়ার পরে আমরা আলোচনা করছি। সুতরাং উনার কাছে ম্যান্ডেট আছে, উনি যে দাবি করেন, এবং ওই যে যখন করিডোর এবং ইয়া নিয়ে কথা হয়েছে তখন তো উনি বলছেন ওনার কাছে সব ম্যান্ডেট আছে। তো এখন করিডোর থেকে সরকার পিছিয়ে কেন? ম্যান্ডেট আছে, যান করিডোর দিয়ে দেন, উনাকে পাঠিয়ে দেন করিডোর দেওয়ার জন্য, উনি ওখানে যায় করিডোরের কাজ করুক। তো কথা বলার সময় তো একটু সাবধানে কথা বলতে হবে। আপনার কি কি ম্যান্ডেট আছে তাহলে পরিষ্কার করেন, ওই যে আরও ম্যান্ডেট আছে। এই যে বেগ কথা, ওই যে ওখানে দেখলেন না যে কমফোর্টেবল ফিল করলে, আমাদের কাছে আরও ম্যান্ডেট আছে মানে কি? তাহলে বলেন যে আমি এই ম্যান্ডেট নিয়ে আসছি, পরিষ্কার করেন। করিডোরের সময় বলতে আমার সব ম্যান্ডেট আছে। ম্যান্ডেট কে দিয়েছে? কে দিল? কখন দিল? কিভাবে দিল? ম্যান্ডেট আসলো কোথেকে? কে বা কাহারা দিয়ে আছে ম্যান্ডেট? কেউ ভোট দিয়েছিল, নির্বাচিত করেছিল আপনাকে যে আপনি যা যা চেয়েছিলেন আপনার এটাতে আমি ইমান আনলাম, এটা আমি সমর্থন করলাম, আর নেন আপনাকে আমি ম্যান্ডেট দিলাম, এই হলো ম্যান্ডেট। কিন্তু আমি মনে মনে ধরে নিয়েছি যে আমার সব ম্যান্ডেট আছে। নির্বাচনী ইশতেহার দিলে তখন বোঝা যায় যে স্যার আপনি এটা করতে চান, তার ভিত্তিতে নির্বাচন হবে, নির্বাচনে ভোট দিলে তার ইশতেহারটা জনগণ গ্রহণ করেছে। এইখানে তো আমাদের কোনো ঘোষণা, ইশতেহার, ম্যান্ডেট কিচ্ছু ছিল না 5ই আগস্টের আগে, শেখ হাসিনা পলায়ন করার আগ পর্যন্ত
কিছু, নাথিং ওয়াজ দ্যাট। তারপরে একটা সরকার গঠন নিয়ে আমরা 3 দিন সময় অতিবাহিত করেছি, 8 তারিখে একটা সরকার গঠিত হয়েছে। সেই পর্যন্ত আমরা তো এই দেশেই আছি, আমি তো বিদেশ থেকে আসি না, আই এম নট এ ফরেন কনসালটেন্ট, আমার কোনো বিদেশি নাগরিকত্ব নাই, এই দেশে ছিলাম, এই দেশে বসবাস করছি, 10 বছর ধরে বিভিন্ন বিষয়ে কথা বলেছি, এই রাজপথে হেঁটেছি, তাই না? সুতরাং জানি যে কি আলোচনা হয়েছে। এই সব ঘটনা তো, এই যে 36 দিনের ঘটনা, এটা তো আমাদের চোখের সামনে হয়েছে। আমি যে জায়গায় থাকি ওখান থেকে শাহবাগ এবং ইন্টারকন, ওই পুরো ইউনিভার্সিটি এলাকা পরিষ্কার দেখা যায়। আই হ্যাভ পিকচার্স অফ দোজ থিংস, যে ওখানে কীভাবে জমায়েত হলো, কীভাবে ট্যাঙ্কের উপরে মানুষ উঠলো, প্রত্যেকটা জিনিসের আমার কাছে ছবি আছে, নিজস্ব ছবি এই মোবাইলের মধ্যে আছে। সো ওই সময়ে আমরা কি কোনো ম্যান্ডেট নিয়ে আলোচনা করছি? করিডোর নিয়ে কোনো আলোচনা হয়েছিল? চিটাগং বন্দর প্রাইভেটে দিতে হবে, এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? আজকে কর্মচারীদের যে 24 দিনের চাকরি খাওয়ার একটা ব্যবস্থা করা হলো, একটা কালা কানুন জারি করে দিলেন আপনি, এটা নিয়ে কোনো আলোচনা হয়েছিল? এনবিআর 2 ভাগ করে দিতে হবে, এটা নিয়ে কোনো আলোচনা হয়েছিল? বাট এই সরকার কেন করতে যাবে? এগুলো রাজনৈতিক সরকার আসুক না, লেট দেম ডু অল দ্য থিংস। এসব তো দরকার নেই। আপনার দরকার কি সংস্কার করবেন, এগুলো তো কোনো সংস্কারের মধ্যে পড়ে না, তাই না? ওই অর্থে এগুলো সংস্কার না। আপনার সংস্কার কি কি করতে চান সেটা পরিষ্কার করেন, অ্যান্ড দেন আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেন, পুলিশকে নেতৃত্ব দেন ঠিকমতো, সিভিল সার্ভিসকে নেতৃত্ব দেন, এবং একটা গড়ে তোলার চেষ্টা করেন, শুরু করে দেন ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। সেইটা হবে সবচেয়ে বড় সংস্কার, যেটা ভবিষ্যতে গণতন্ত্রকে সুরক্ষা করবে। আপনার এই সার্ভিসগুলোর 12টা বাজানো, মানে একেবারে দলীয়করণ করে লেজুর বানিয়ে, লাঠিয়াল বানিয়ে তো আমরা এই সব নষ্ট করেছি। সেইখানে তো তাদের কাজ করা উচিত, মনোযোগ দেওয়া উচিত, সেইখানে পুরো মনোযোগটা দিতে হবে। আমরা আছি 140, 50, 250, 300, 400 ইয়ে নিয়ে। আমরা আছি বাংলাদেশের নামটা গণপ্রজাতন্ত্রী হবে না কি হবে এটা নিয়ে। ইংরেজি ট্রান্সলেশন আমরা কি করব? ট্রান্সলেশনই আমরা নাকি ভুল করে ফেলছি। ওগুলো কোনো বিষয় নাকি? জি, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। স্যার, আপনি যদি কিছু যোগ করতে চান, যে এই যে ম্যান্ডেট প্রশ্নে কোনো প্রশ্ন যদি যোগ করতে চান। ম্যান্ডেট প্রশ্নে, ম্যান্ডেট কথাটা না বললে কি হয়? আপনার একটা লক্ষ্য, যে আমার লক্ষ্য হচ্ছে এটা, যে আমি গণতন্ত্র যাতে দেশে ফিরে আসে, তার জন্যে আমি যা করার সেটা করবো, বাস দ্যাটস অল। আর কোনো ম্যান্ডেট ফ্যান্ডেট, কারণ তখনই মেসেজ চলে যাবে, ও গণতন্ত্র ফিরে আনতে চান, তার মানে আপনি একটা ভালো নির্বাচন দেবেন। এবং বাংলাদেশের আমার মনে হয় শতকরা 100 জন মানুষই এটাই চায়, যে আমাদেরকে একটা সুন্দর নির্বাচনের একটা সুযোগ দিন, আমি আমার ভোটটা দিব, এবং আমি দেখতে চাই যে আমার যে দল বা আমি যাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি, যাদের আদর্শে বিশ্বাস করি, সেটা ফিরে এসছে। যদি হেরে যায়, যদি আর কি, এক দল হারবে আরেক দল জিতবে, তবু চেষ্টা তো করছি। এক দলের নাম আবাহনী, আরেক দলের নাম মোহাম্মডান, 2 দলই জিতবে না, এক দলই জিতবে। তো কথা হচ্ছে এই সমস্ত। আর আরেকটা কথা কি, সরকারের নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। কেমন ইন্টারিম মানে কি? 2টা জিনিসের মাঝখানে যেটা আর কি, যে সময়টা, সেটাই তো ইন্টারিম। তো তাহলে পরে আপনি এইটাই মনে রেখেন যে আপনি শেষ নন। আপনি এক জায়গা থেকে আপনি এসছেন বটে, যেখানে আছেন এক জায়গাতেই এসছিলেন, আরেক জায়গায় যাওয়ার জন্য এসছেন। ওটা কন্টিনিউ করে একে রোজ কিয়ামত পর্যন্ত থাকার জন্য নয়, বা মধ্যবর্তী একটা সময়, মধ্যবর্তী আপনি একটা অন্তর্বর্তীকালীন মানে মধ্যবর্তী, বাস আপনার একটা শুরু আছে আর একটা শেষ আছে, আপনি মাঝখানে আছেন। এই মাঝখানটা যাতে সুন্দর সুষমামণ্ডিত হয়, সেদিকে আপনার লক্ষ্য থাকা উচিত। সেটা তখনই সম্ভব। আর শেষে একটা কথা বলি জাস্ট, সেটা হচ্ছে যত বেশি পারেন আপনি, আমার ধারণা, আলাপ আলোচনা করেন আপনি। যারা এই রাজনীতি করে, যাদের ছোটবেলা থেকে যারা বড় হয়েছে এবং এখনও আমৃত্যু তারা রাজনীতি করবে, এবং তারা তাদের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য, সেই সমস্ত লোকগুলা ভালো হোক মন্দ হোক, আলাপ আলোচনার মধ্য দিয়ে সবকিছু সমাধান করতে হবে। তাদের সঙ্গে আপনি অসংখ্য ধন্যবাদ জনাব মোফাজ্জল করিম, ঘন ঘন ইয়ে করেন, আলাপ আলোচনা করেন। অসংখ্য ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।